ছাত্র জনতার উপর হামলা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, গণপিটুনিতে হত্যা মামলায় ৬ শিক্ষার্থী গ্রেফতার। কোনোভাবেই আইন বহির্ভূত হত্যার সমর্থন করেন অন্তর্বর্তী সরকার, বললেন আইন উপদেষ্টা। যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিটিভি মুক্ত হল বেসরকারি টেলিভিশন চ্যানেল, ১৫ বছরের ক্ষতিপূরণ চেয়ে রিট করার পরামর্শ। সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। রাত 10:30টায় শান্তিগঞ্জের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয় সাবেক মন্ত্রীকে। জেলা পুলিশ সুপার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গেল ৪ অগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেটির এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে পুলিশের হেফাজতে রেখে পরে আদালতে তোলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যা মামলায় ৬ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষকদের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। গেল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে পিটুনি দেয় হলের শিক্ষার্থীরা। ক্যান্টিনে খেতেও দেয় তাকে। পরে আবারও উপর্যুপরি হামলা নির্যাতনে অচেতন হয়ে পড়েন তোফাজ্জল। শিক্ষার্থীরা তোফাজ্জলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পালিয়ে যায় হত্যায় জড়িতরা। নিহত তোফাজ্জল বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি। পিতামাতাহীন তোফাজ্জলের নেই আপন কোনো ভাই বোন। সকালে শুনি যে ওকে মেরে তারপর হলো হসপিটালের বাইরে রেখে গেছে। আব্বা আম্মা আগেই মারা গেছে, তারপরে ও এদিক সেদিক থাকতো। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। স্যার, আল্লাহর কাছে বলা ছাড়া আমাদের আর কিছু নাই। মানসিক ভারসাম্যহীন হয়ে গেল ৪ বছর ধরে উদ্ভ্রান্ত জীবন যাপন করছিলেন তোফাজ্জল। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এছাড়া ডাকসু কিভাবে কার্যকর করা যায় এ বিষয়ে আলোচনার পাশাপাশি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর সাইমা হক বিদিশা। বিষয় যে আজকে তো আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র রাজনীতি নিয়ে এবং সার্বিক বিষয়গুলো নিয়ে। তো সেখানে মতামত এসেছে, সে মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত এবং যে সারসংক্ষেপ সেটা আমরা অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারপর আপনাদেরকে জানিয়ে দেব। চূড়ান্ত সিদ্ধান্ত যেটা, মতামত যেটা, সেটা আপনাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে নোটিশ আকারে, বিজ্ঞপ্তি আকারে। এদিকে গণপিটুনিতে নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। দোষীদের বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৮ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছে। ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরতদের উপর হামলার ঘটনায় শামীম সামনের সারিতে ছিলেন এমন অভিযোগ তুলে বুধবার বিকালে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে আটক করা হয়। এরপর ধরে নিয়ে দেয়া হয় গণপিটুনি। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এইভাবে একজন মানুষের মারতে পারে না। আমার ছেলে তো খারাপ আসার না, আমার ছেলে মানুষের উপকার করছে, উপকার করে নাই কেউ। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। দোষীদের বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে প্ল্যাটফর্মে হোক না কেন, দ্রুত তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের বিচার নিশ্চিত করা উচিত। এই ধরনের ঘটনা আসলেই কাম্য না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কারণ আইন কারোই নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। প্রশাসন যদি এই বিষয়ে দায় না নেয় তাহলে সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ। প্রক্টর জানান, ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে আর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সরকার কোনোভাবেই আইন বহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সাথে সংস্কার কমিশনগুলোর বৈঠকের পর এ কথা জানান তিনি। সরকার গঠিত ৬টি সংস্কার কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে বলেও জানান আসিফ নজরুল। মেহেদী হাসানের রিপোর্ট। স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে ৬টি কমিশনও গঠন করা হয়েছে। এই কমিশনগুলো কিভাবে কাজ করবে, কতদিনের মধ্যে রিপোর্ট দেবে তা ঠিক করতেই এই বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা। জানান, আগামীতে কোনোভাবেই যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সে লক্ষ্যেই সংস্কার করা হবে। কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন। এদিকে বৃহস্পতিবারও 2 জন গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সরকার আর হতে দেবে না বলেও জানান আসিফ নজরুল। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। বিচার শুরু হওয়ার পরই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান আইন উপদেষ্টা। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার শেখ হাসিনা সরকারের আরেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য প্রকাশ্যে এলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় 5 দেশে অন্তত ৮,১০০ কোটি টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে সাবেক ভূমিমন্ত্রীর। আর এর সবই জানতেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট দুলি মল্লিকের। $1,40,00,000 বিলাসবহুল 5তলা বাড়ি, রোলস রয়েসের দামি গাড়ি। লন্ডনে এমন উচ্চবিলাসী জীবনযাপন সাইফুজ্জামান চৌধুরীর। জানান, $4,000 জুতা ও $8,000 স্যুট কিনতে ও পরতে পছন্দ করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এখন কোথায় আছেন জানা যায়নি। তবে 5 আগস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দেশ ছাড়েন তিনিও। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি, আল্লাহ। কোথায় আপনি এখন? 2023 সালে সংবাদ মাধ্যম আল জাজিরা সাইফুজ্জামানের সম্পদের অনুসন্ধান শুরু করে। বুধবার এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া 5 দেশে তার ৬৭ কোটি 50 লাখ ডলারের সম্পদের তথ্য প্রমাণ। I have in Singapore, Malaysia. I have a property in New York, Manhattan. Very nice. প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যে তার বাড়ির সংখ্যা 360টি,
যার দাম $25 কোটি। যুক্তরাষ্ট্রে রয়েছে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, 5টি নিউ ইয়র্কে ও 4টি নিউ জার্সিতে। দুবাইয়েও তার ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে রয়েছে অঢেল সম্পদ। সম্পত্তি রয়েছে অন্তত 54টি। I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. এত বিপুল অর্থ কোথা থেকে কিভাবে আসতো তার বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ মাধ্যমটি। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের এজেন্ট রিপন মাহমুদ জানান কিভাবে অর্থ পাচার ও বিদেশি বিনিয়োগের জন্য ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, রিয়েল এস্টেট কোম্পানি ও এজেন্টদের সঙ্গে নিয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সাইফুজ্জামান। He's smart. What he does, he doesn't go big project. When he go big project, authority alert. জানান তার মাধ্যমে বছরে প্রায় $10 কোটি বিনিয়োগ করেন সাইফুজ্জামান। দুবাইয়ে $19.5 কোটি, লন্ডনে $30 কোটি ও যুক্তরাষ্ট্রে $2 কোটি স্টক রয়েছে তার। বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী বছরে $12,000 বেশি বিদেশি নেওয়া যায় না। তাই দুবাইয়ের কোম্পানির সঙ্গে ব্যবসার মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ নিতেন। সেই অর্থ দিয়ে বিভিন্ন দেশে রিয়েল এস্টেট ব্যবসা চালাতেন। তবে এসব সম্পদের কোনো তথ্য সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামায় নেই। সাইফুজ্জামান 2014 সালে শেখ হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও 2019 সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান। এই পদে ছিলেন 2024 সালের জানুয়ারি পর্যন্ত। নিজেই জানান শেখ হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত তিনি। My father was very close with Prime Minister actually. I'm also. She knows I have a business here. সাইফুজ্জামান হলেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের মামাতো ভাই। তারা মিলে বাংলাদেশে লুটপাটের অর্থনীতির একটি চক্র গড়েছিল। অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মাথা থেকে নামল বিটিভির সংবাদ প্রচারের বোঝা। সরকারি নির্দেশে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভির সংবাদ অন্যান্য চ্যানেলে বিনামূল্যে প্রচারে বাধ্য করে আসছিল আওয়ামী সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে এই বাধ্যবাধকতা তুলে নেওয়ার স্বস্তি ফিরেছে গণমাধ্যমে। পাশাপাশি 15 বছরের ক্ষতিপূরণ দাবিতে রিট করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিনা খরচে বেসরকারি চ্যানেলে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির সংবাদ প্রচারে নীতিমালাটি বাধ্যবাধকতায় পরিণত করেছিল হাসিনা সরকার। বিজ্ঞাপন বাদ দিয়ে 15 বছর ধরে বিটিভির একঘেয়ে সংবাদ প্রচারে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে অন্যান্য চ্যানেলগুলো। 2010 সালের বিধিমালার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের কথিত উন্নয়ন এবং তার নিজস্ব অনুষ্ঠানগুলো প্রচারে বাধ্য ছিল বেসরকারি চ্যানেলগুলো। খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল এবং আমরা বহুদিন ধরে এটার ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু সেটি পারা যায় নাই। একটা আমলাতান্ত্রিক জটিলতা ছিল, সরকারের মানে বিভিন্ন রাজনৈতিক সরকারগুলোর রাজনৈতিক সদিচ্ছারও অভাব ছিল এবং এটা বোঝার মতো ছিল আর কি আমাদের কাছে। সেটি তুলে দেওয়াতে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বলে বলা যায়। হাসিনা সরকার পতনের পর বিটিভির সংবাদ প্রচারের বাধ্যবাধকতা তুলে নেয় সংবিধান অনুযায়ী মুক্ত গণমাধ্যমের যাত্রার একটি সূচনা হলো, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই কর্মঘণ্টা, এই যে বিজ্ঞাপনের আওয়ার, এই যে সংবাদের আওয়ার, সব মিলিয়ে তারা কম্পেনসেশন যেন একটা রিড করতে পারে। আমি স্বাগত জানাই আজকে যে এটিকে তুলে নেওয়া হলো, যে বাধ্যবাধকতা নাই। আর 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বাধ্যতামূলকভাবে বিটিভির সংবাদ প্রচারের বিরোধিতা করেছিলেন। বাধ্যতামূলকভাবে বিটিভির নিউজ প্রাইম টাইমে প্রতিটা চ্যানেলকে ক্যারি করতে হবে। তখন আমি প্রথম এটার প্রোটেস্ট করি। আমি এটা কোন ধরনের কথা? আপনি প্রাইম টাইমে অযাচিতভাবে আপনি চাপাই দেবেন এই ইয়ার টাইম, হু উইল বি আর দি কস্ট অ্যান্ড অল দিস, এটা তো ঠিক না। তার সাথে আমার ফাইট হয়। আমি কিছু না, প্রাইম টাইমে দিলে অ্যাকচুয়ালি সব টেলিভিশন স্টেশনের ক্ষতি হবে। বিটিভির রাহুমুক্ত হওয়ায় গণমাধ্যমের প্রতি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর দায়িত্ব আরও বেড়ে গেল বলে মন্তব্য তাদের। বিটিভি তো মানুষ দেখতো না, যার কারণে বাধ্য করতো বিটিভি দেখানো। কি দেখানো হতো? ঘৃণা দেখানো হতো, হ্যাট্রেট দেখানো হতো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের স্বজনদের সাথে মত বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার বক্তব্যে উঠে আসে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়টি। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফিল করছে, তাই তো নাকি? ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। পরে বিএনপির জনসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় শক্তিকে নষ্ট করতে আওয়ামী লীগ সরকার দেশে বিভাজন সৃষ্টি করেছিল। আমরা যারা অন্যান্য দল করি, মত করি, আমরা একদিক, ওরা হচ্ছে আওয়ামী লীগের একদিক। এই যে বিভাজন, এই যে বিভক্তি, এটা জাতীয় শক্তিকে নষ্ট করে দেয়। ছাত্র জনতার আন্দোলনকে আন্তর্জাতিক মহলে মিথ্যা প্রমাণ করতে প্রতিবেশী রাষ্ট্র চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশে একটা হিন্দু ভাইরা নিরাপদ না, এটা হচ্ছে উদ্দেশ্য আছে ভারতের। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান। শত কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া এ মামলার অন্য আসামিরা হলেন আজিজ আহমেদের 2 ভাই হারিস ও জোসেফ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র‍্যাব 3-এর সাবেক অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুক্ত মত প্রকাশে ভূমিকা রাখে মুক্ত গণমাধ্যম, কিন্তু হাসিনা সরকারের সময় অবরুদ্ধ সব পেশার মতোই ধ্বংস হয়েছে সাংবাদিকতা। 21 টেলিভিশনকে এমন আক্ষেপের কথা জানালেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। আক্ষেপ প্রকাশ করেন বিগত সময়ের দালালি সাংবাদিকতায়। এখান থেকে বেরিয়ে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য নির্ভীক সাংবাদিকতায় আস্থা রাখতে চান তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সাবেক স্বৈর শাসনের সময় দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যারা দেশের জন্য নিরন্তর কাজ করেছেন তাদের একজন নির্ভীক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। শেখ হাসিনার একনায়কতন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রশ্নে নজর কেড়েছেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতাদের। এক যুগ পর দেশে এসে কথা বলেছেন 21 টেলিভিশনের সাথে। গণতন্ত্র রক্ষায় দেশের বাইরে থেকেও কিভাবে নিবেদিত কাজ করেছেন তা জানিয়েছেন তিনি। মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে থেকে যারা সব ধরনের চাপ এবং ভয়, ভীতি এবং সংখ্যাকে উপেক্ষা করে যারা এই সাংবাদিকতাকে যারা আপহোল্ড করেছেন, আমি তারা মনে করি যে তারাই বরং সবচেয়ে সাহসী সাংবাদিক। যেমন কনক সারোয়ারের বোন, তাকে কারাগারে থাকতে হয়েছে ভাইয়ের সাংবাদিকতার কারণে। ইলিয়াস হোসেন, তাকে কিভাবে একের পর এক মামলা দিয়ে তার ইনভেস্টিগেটিভ রিপোর্টের কারণে তার রিপোর্টের জবাব না দিয়ে তাদেরকে সাইবার সন্ত্রাসী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। দেশের স্বাধীন সাংবাদিকতাকে যারা দালালিতে পরিণত করেছে নিন্দা জানিয়েছেন তাদের কর্মকাণ্ডে। আমরা সবাই দালাল হব, এইরকম একটা এরকম একটা দৃষ্টিভঙ্গি সবাই, কে কার চেয়ে দালালিতে কত আগাবে, এটার একটা প্রতিযোগিতা ছিল। এবং এরা সাংবাদিকতার নামটা তারা ব্যবহার করেছে, কিন্তু তারা দুর্বৃত্ত চিহ্নিত, কিছু তারা চিহ্নিত হয়েছে, কিন্তু অনেককে আমরা দেখেছি যারা ক্ষতিকর, তারা খুব সহজে আবার খোলস পাল্টে ফেলেছে। এত কিছুর পরও দেশের তরুণদের নির্ভীক সাংবাদিকতায় মুগ্ধ এই পথিতযশা সাংবাদিক। এই প্রজন্ম যারা সাংবাদিকতায় প্রবেশ করছে
তারা রিয়েলি যে জার্নালিজম বলতে যা বোঝায়, যে ফ্রি মিডিয়া যেটা বলতে যা বোঝায়, তারা সেখানে কন্ট্রিবিউশনে সক্ষম হবে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিস্টদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মুশফিকুল ফজল আনসারী। কারণ ফ্যাসিস্টদের প্রেতাত্মা তারা ঘুরে বেড়াচ্ছে সর্বত্রই, সুতরাং এখনও আমাদের কাজ শেষ না আমি মনে করি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার উপর হামলা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, গণপিটুনিতে হত্যা মামলায় 6 শিক্ষার্থী গ্রেফতার। কোনোভাবেই আইন বহির্ভূত হত্যা সমর্থন করে না অন্তর্বর্তী সরকার, বললেন আইন উপদেষ্টা। যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার প্রতিবেদন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন equuse-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/equuse24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/equuse-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।